সুগাতে আর সুবিন একসাথে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে আর ইয়নজুন ওদের খাবার সার্ভ করে দিচ্ছে। অন্যদিকে ইয়নু তো নিজের টি-শার্ট খুঁজতে পুরো রুম তছনছ করে ফেলেছে। কাবার্ডে যত ড্রেস আছে সবকিছু রুমে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখেছে ও। আমার ফেভারিট টি-শার্টটা কোথায় গেল? কালকেই তো কাবার্ডে দেখেছিলাম। বড় আম্মুকে জিজ্ঞেস করি একবার। এটা বেবি করতে করতে ইয়নু অন্য একটা টি-শার্ট পরে সেই ওপর থেকে চেঁচিয়ে ইয়নজুনকে ডাকে, বড় আম্মু। ইয়নুর চেঁচানো শুনে সবাই ওপরের দিকে তাকায়। ইয়নু, সবার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। খাওয়া পরে হবে বড় আম্মু, আগে বলো আমার পান্ডার মতো টি-শার্টটা কোথায়? আমি পুরো রুম খুঁজে ফেলেছি কিন্তু পাইনি। কোন টি-শার্টটা? যেটাতে পুতুল আঁকানো আছে? ব্রো, ওটা পুতুল না, পান্ডা, ওকে? অন্যদিকে ইয়নুর কথা শুনে নাজেহাল অবস্থা হয় তের। খাবার গলায় আটকে যায়, সাথে সাথে পানি খেয়ে নেয় ও। তে এই টি-শার্টটাই জাঙ্গুককে দিয়েছিল। ওর খেয়ালই ছিল না যে এই টি-শার্টটা ইয়নুর কতটা প্রিয়। এটা না পেলে ইয়নু পুরো বাড়ি মাথায় করে নেবে। তোর কাবার্ডের মধ্যে আছে, ভালো করে দেখ ইয়নু। বড় আম্মু, পুরো রুম খুঁজেও পাইনি। সত্যি, তুমি তো জানো আমি বাসায় থাকলে ওই টি-শার্টটাই পরি। এখন ওই টি-শার্টটা নেই বলে কি তুই গোটা ঘর খালি গায়ে ঘুরবি নাকি? লজ্জা বলতে কিচ্ছু নেই তোর? ছেলেদের লজ্জা থাকতে হয় না, লজ্জা তো মেয়েদের জন্য, তাই না বড় আব্বু? একদম একদম। ইয়নজুন চোখ রাঙিয়ে তাকাতেই সুবিন খাওয়া শেষ করে দাঁড়িয়ে যায়। বলছি আমার খাওয়া শেষ, আমি ঘরে যাচ্ছি। এই বলেই সুবিন নিজের ঘরে চলে যায়। তাছাড়া ভাইয়া, আমার বাসায় আমি খালি গায়ে ঘুরবো নাকি জামা প্যান্ট ছাড়া ঘুরবো, তাতে প্রবলেম কোথায়? আমি জামা প্যান্ট ছাড়াও ঘুরতে পারি। তুই পারবি? কি কি পারবো? ওই যে জামা প্যান্ট ছাড়া কিছু না পরেই ঘুরতে। সুগার কথায় তে তো হেসে গড়াগড়ি খাচ্ছে আর ইয়নু তো রাগে লাল হয়ে যাচ্ছে। তত ওটা কথার কথা ছিল। আর তাছাড়া সুগা ভাইয়া, তোমার সমস্যাটা কি আমার খালি গায়ে থাকায়? আর দেখো সিক্স প্যাক করেছি কেন? হ্যাঁ, অবশ্যই সবাইকে দেখানোর জন্য, তাই না? এখন খালি গায়ে না থাকলে সবাই আমার সিক্স প্যাক দেখবে কি করে? দেখা, তাতে আমার কি, কিন্তু আমার সামনে থেকে দূরে গিয়ে দেখাবি। যাব না আমি। কি করবে? দেখবি কি করব। তে ওদের দুজনের ঝগড়া এনজয় করছে আর খেয়ে যাচ্ছে। আর ইয়নজুন ভাবছে ওদের কিভাবে চুপ করবে। এই, তোরা দুটো চুপ করবি? ইয়নজুনের কাছে ঝাড়ি খেয়ে দুজনেই চুপ করে যায়। সুগা, তাড়াতাড়ি চুপচাপ খাবারটা খা। আর ইয়নু, 10 মিনিটে রেডি হয়ে আয়, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে। ইয়নু মুখ গোমড়া করে ঘুরে নিজের রুমের দিকে যেতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। সামনের দিকে তাকাতেই দেখে জেনি দাঁড়িয়ে আছে। জেনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইয়নুর দিকে। আর ইয়নু তো পুরোই শকড হয়ে গেছে। ইয়নুর হুঁশ ফিরতেই চিৎকার দিয়ে চলে যায় ইয়নজুনের পেছনে। আর ইয়নু তারপর ওর আঁচল দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। তুমি আমার বাসায় কি করছো? আমি তো তের কাছ থেকে নোটস নিতে এসেছিলাম। আমি কি জানি তুমি এরকম বাসার মধ্যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে। এক্সকিউজ মি, আমি জামা কাপড় ছাড়া ঘুরছি না, ওকে? জাস্ট শার্টটা শুধু এমনি পরে আছি। ওই একই কথা হলো। তুমি এখনো নির্লজ্জের মতো একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস? তুই নিজের রুমে যাবি? যাচ্ছি তো। আর তুমি অন্যদিকে ফিরে তাকাও। কেন ভাইয়া, তোমার সিক্স প্যাক দেখাবে না? ও বড় আম্মু। জেনি তো মুখ চেপে হাসছে। জেনি মামুনি, একটু ওইদিকে ফিরে তাকাও তো। পাগলটা না হলে এইভাবে আমার আঁচলটা ধরে রাখবে। ওকে আন্টি। এই বলে জেনি পিছন দিকে ফিরে যায়। মিস মেনির বাচ্চা, আমি তোমাকে পরে দেখে নেব। মনে মনে এইসব বিড়বিড় করতে করতে ইয়নু প্রায় এক প্রকার দৌড়েই উপরে চলে যায়। আর সবাই ওর কাণ্ড দেখে হাসছে। তুই বস, আমি নোটস নিয়ে আসছি, তারপর একসাথেই কলেজে যাব, ঠিক আছে? ঠিক আছে। আম্মু, আমি অফিস গেলাম, বাই। এই বলে সুগা অফিসের জন্য বেরিয়ে যায়। জেনি মামুনি, তুমি না ইয়নুর কথায় কিচ্ছু মনে করো না, ও এমনই। না না আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। ইয়নু পরনে একটা হোয়াইট শার্ট আর বেবি ব্লু কালারের ব্লেজার পরে নিচে আসে।
ইয়নো চোখ নামিয়েই হাঁটছে, মনে হচ্ছে এখনো লজ্জা পেয়ে যাচ্ছে আর মাথা কাটা যাচ্ছে ওর। জেনি জুসের গ্লাস হাতে নিয়ে নাড়াচাড়া দিচ্ছে। ইয়নো কোনো রকমে জেনিকে ইগনোর করে টেবিল থেকে স্যান্ডউইচটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ইয়নো চলে যেতেই জেনি ওর ফোন বের করে ছবিগুলো দেখতে শুরু করে। ও লুকিয়ে আগেই ইয়নোর কয়েকটা ছবি তুলে নিয়েছিল ওই অবস্থায়। মিস্টার ইয়নো, উপস, সরি, দ্য গ্রেট সিবিআই অফিসার জয় ওনো, তোমার দুর্বলতা আমার ফোনে ক্যাপচার হয়ে গিয়েছে। এখন তুমি আমাকে আর ব্ল্যাকমেইল করতে পারবে না, বরং আমি তোমাকে বুঝাবো ব্ল্যাকমেইল কাকে বলে, কত প্রকার কি কি। ছবিগুলো দেখছে আর মনে মনে জেনি এই সব কিছু বলছে। সুগা অফিসে এসেই ওর পিএ রোজির কাছ থেকে মিটিং এর সব ডিটেইলস চেক করে নেয়। জিমিন এসেছে? না স্যার, জিমিন ম্যাম তো আসেনি। রোজির কথা শুনে সুগা একবার নিজের হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখায়। মিটিং এর আর মাত্র 15 মিনিট বাকি আছে আর উনি এখনো অফিসেই আসেননি। স্যার, আমরা কি অপেক্ষা করব ম্যামের জন্য? প্রয়োজন নেই, চলো। ফাইলগুলো হাতে নিয়ে সুগা চলে যায়। সুগা আর রোজি মিটিং রুমে চলে যায়। সবাই মিটিং রুমে উপস্থিত, শুধু জিমিন বাদে। একটা ক্লায়েন্ট যখন বলে মিটিং শুরু করার কথা, সুগা বারবার দরজার দিকে তাকিয়ে দেখে যে জিমিন আসছে কিনা, কিন্তু ও এখনো আসেনি। মিটিং এর আরো 10 মিনিট বাকি আছে, একটু অপেক্ষা করুন, আমার পার্টনারে চলে আসবে। সবাই সুগার কথা মতো অপেক্ষা করতে শুরু করে জিমিনের জন্য। 10 মিনিট ওভার হয়ে গেছে, কিন্তু জিমিনের কোনো খবর নেই। মিটিং শুরু করা যাক। প্রেজেন্টেশনের জন্য দাঁড়িয়ে ওঠে সুগা। সুগা প্রেজেন্টেশন দেওয়ার জন্য মনিটরের দিকে যেতেই তাড়াহুড়ো করে তখন জিমিন প্রবেশ করে। সুগা সহ সবাই জিমিনের দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। জিমিন ওদের নতুন প্রজেক্টের জন্য যে কস্টিউম ডিজাইন করা হয়েছে সেটাই পরে আছে। ওদের কস্টিউম ডিজাইনের কোম্পানি ও নতুন প্রজেক্ট হিসেবে এমন একটা ড্রেস আর শাড়ি ডিজাইন করেছে যেগুলো সব বয়সী মেয়েরাই কমফোর্টেবল ভাবে পরতে পারবে। একদম লাইট আর সিম্পল ডিজাইনের ফ্যাশনেটেড করা ড্রেস। সরি, আই এম লেট। সুগা এবার জিমিনের পাশে এসে দাঁড়ায়। তুমি এই ড্রেসটা কেন পরেছো? মিটিং শেষ হলেই বুঝতে পারবে। তুমি বসো, আমি প্রেজেন্টেশন দেখাচ্ছি। সুগা জিমিনের কথা মতো ওকে দায়িত্ব দিয়ে নিজে বসে পড়ে। জিমিন সবাইকে প্রেজেন্টেশন দেখাচ্ছে। জিমিনের কথা বলার স্টাইল মুগ্ধকর। তাছাড়া প্রেজেন্টেশন দেখানোর সময় ওর কনফিডেন্স এতটুকুও কমেনি। সুগা ভাবেনি যে জিমিন এত ভালো করে কাজ সামলাতে পারবে। মুগ্ধ হয়ে দেখছে ও জিমিনকে। প্রেজেন্টেশন শেষ করে ক্লায়েন্টরা সবাই জিমিনকে অনেক প্রশংসা করে আর প্রজেক্টটা ওদের কোম্পানিকেই দেয়। সবাই চলে যেতে সুগা নিজের হাত বাড়িয়ে দেয় জিমিনের দিকে। কংগ্রাচুলেশনস। এন্ড ইউ টু। এখন বলো, তুমি এই কস্টিউম পরে এসেছো কেন? কারণটা খুবই সিম্পল। দেখো, ক্লায়েন্টরা আমাদের প্রোডাক্ট শুধু স্যাম্পল হিসেবে দেখে, যার জন্য ওনারা প্রোডাক্টের বিষয়ে ভালো করে বুঝতেও পারে না। ওনাদের মাইন্ডে কনফিউশন থেকে যায় সত্যি কি প্রোডাক্টটা ভালো হবে কিনা। আর কিন্তু আমরা যদি নিজেদের প্রোডাক্ট নিজেরাই ব্যবহার করে এক্সাম্পল দিই, তাহলে ওনাদের মনে কোনো কনফিউশন বা ডাউট থাকবে না। কিন্তু তুমি তো ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট, তাহলে তুমি ম্যানেজমেন্ট সম্পর্কে এত ভালোভাবে জানলে কিভাবে? তোমার কাছ থেকেই তো শিখেছি। তুমি নিজের ইন্টারভিউতে তো এগুলোই বলেছিলে। তোমার প্রতিটা কথা, প্রতিটা লাইন এখনো আমার কাছে স্পষ্ট মনে আছে। আজকে আমার বলার মুড নেই, অন্য একদিন বলবো। আর তার উপর এত বড় প্রেজেন্টেশন দিয়ে আমার এখন অনেক ক্ষুধা লেগেছে। একদম বাচ্চাদের মতো পেশ করে জিমিন বলতে শুরু করে। সুগা হেসে দেয়। জিমিন তো অবাক হয়ে তাকিয়ে আছে সুগার মুখের দিকে। সচরাচর অনেক কম হাসতে দেখা যায় সুগাকে। চলো, তোমাকে একটা স্পেশাল জায়গা থেকে খাইয়ে আনি। রিয়েলি? সুগা সামনের দিকে হাঁটা ধরে আর ওর পেছন পেছন আসছে জিমিন। আর রোজি ওদের বের হতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে সুগার দিকে। স্যার, আপনার লাঞ্চটা আমি কেবিনে আনবো? না, প্রয়োজন নেই, আজকে আমরা বাইরে লাঞ্চ করব। এবার রোজি ভাবে যে হয়তো ওর সাথে লাঞ্চ করার কথা বলছে সুগা। আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি। কেন? তুমি আবার কোথায় যাচ্ছ? আপনিই তো বললেন যে আমরা লাঞ্চ বাইরে করব। ও, আমি জিমিনের কথা বলেছি তখন। যে পর্যন্ত আমরা না আসছি তুমি বাকি কাজগুলো সামলে নিও। রোজির মুখটা তো একেবারে ফ্যাকাশে হয়ে যায় সুগার কথাগুলো শুনে। জিমিন আর সুগা বেরিয়ে যায় আর রোজি তো ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ও
ওর চোখ রাগে লাল হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে আরেক হাতে জোরে খামচি দেয়। নিজের রাগ সম্বরণ করার চেষ্টা করে যাচ্ছে ও। কলেজে তে ক্লাস করছে, ওর পাশে সিট খালি ছিল। তখনই কেউ একজন ওর পাশে এসে বসে পড়ে। তে পাশে তাকাতেই দেখে একটা ছেলে, হয়তো কলেজে নতুন এসেছে। ছেলেটা তের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে পর বলে, হাই, আমি বুগাম, আমরা কি বন্ধু হতে পারি? তে ব্যাগ গুছিয়ে উঠতে উঠতে বুগামের উদ্দেশ্যে বলে, সরি, আমার যথেষ্ট বন্ধু আছে, আর কোনো বন্ধুর প্রয়োজন নেই আমার। কথাটা বলেই তে সেখান থেকে চলে যায়। বাবা, এত ইগো! ঠিক তখনই পেছন দিক থেকে একটা ছেলে এসে বুগামের পাশে এসে বসে। তারপর ওকে বলতে শুরু করে, তুমি হয়তো ওকে চেনো না, তাই ওর সাথে কথা বলার সাহস করছো। ও হলো সুবিনের মেয়ে, আর তার ওপর জিয়ন জাংকুকের গার্লফ্রেন্ড। ওর কাছ থেকে যতটা দূরে থাকবে ততটাই সেফ। পাশের ওই ছেলেটির কথা শুনে বুগাম কিচ্ছু বলে না, শুধু অদ্ভুত একটা হাসি দেয়। তে তো ক্লাস শেষ হয়ে কলেজ থেকে বের হয়ে আসে। আজকে গাড়িটাও আনেনি, কারণ জেনি এসেছিল ওর সাথে। আর কোনো রিক্সাও না পায় রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ একটা গাড়ি এসে ওর পাশে এসে দাঁড়ায়, আর ভেতর থেকে ওর হাত ধরে কেউ টান দিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তে চিৎকার দিতে যাবে, ঠিক তার আগে পাশের মানুষটিকে দেখে চুপ হয়ে যায়। জাংকুক, আপনি? এমন করে কেউ হাত ধরে টানে? কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। ভয় পাওয়ার কি আছে? আমি ছাড়া আর কার সাহস হবে তোমাকে স্পর্শ করার? তাই বলে এইভাবে গুন্ডাদের মতো গাড়িতে বসবেন? আরে তে বেবি, রাগ করছো কেন? আমি তো জাস্ট একটু প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম। তে রাগে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে আছে। আচ্ছা বেশ, সরি। এই যে গান ধরছি, আর কখনো এরকম প্র্যাঙ্ক করব না। তে আড়ি চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুক কান ধরে বাচ্চাদের মতো ফেস করে রয়েছে। তে রাগ করে আর বেশিক্ষণ থাকতে পারে না জাংকুকের উপর, ঠিক করে হেসে দেয়। জাংকুকের হাত ওর কান থেকে সরিয়ে দিয়ে পর বলে, হয়েছে হয়েছে, আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? সবার আগে একটা রেস্টুরেন্টে যাব, যেটা তোমার খুব পছন্দের রেস্টুরেন্ট। আর তারপর সেখানে লাঞ্চ করে যাব লং ড্রাইভে। সুগা জিমিন রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে জিমিনকে উদ্দেশ্য করে পর সুগা বলতে নাই, জানো জিমিন, এটা হলো তের সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট। এখানে চাইনিজ ফুড ওর অনেক পছন্দের। এই রে, তার মানে কি সুগা যে রেস্টুরেন্টে জিমিনকে নিয়ে গেছে সেই রেস্টুরেন্টেই জাংকুক তেকে নিয়ে যাবে? কি হবে এবার? সুগা যদি জাংকুকের মুখোমুখি হয় তাহলে তো ব্যাস, আহারকে হাতে পায়। কি হতে চলেছে দেখি, কমেন্ট করে বলো তো তোমরা।